हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 8 এ যেটা রয়েছে নলেজ অ্যান্ড কারিকুলাম এর সম্পূর্ণ সাজেশন এবং পরীক্ষায় এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তাহলে চলো কি কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। তাহলে দেখো নলেজ অ্যান্ড কারিকুলামের প্রথম অধ্যায় যেটা রয়েছে শিক্ষার জ্ঞানতাত্ত্বিক ভিত্তি, এখান থেকে কি কি প্রশ্ন রয়েছে। তো দেখো প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্নমান 2। প্রথম প্রশ্ন রয়েছে দেখো যুক্তি ও বিশ্বাসের সম্পর্ক ব্যক্ত করুন, এটি দেখো দুবার পরীক্ষায় এসেছিল। এরপর রয়েছে দেখো জ্ঞান ও তথ্যের মধ্যে সম্পর্ক কি, এটাও দেখো পরীক্ষাতে দুবার এসেছিল। এরপর রয়েছে দেখো শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে দুটি পার্থক্য লিখুন, এটা দেখো পরীক্ষায় অনেকবার এসেছিল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর 4 নম্বরে রয়েছে জ্ঞান তত্ত্ব এর অর্থ কি, এটাও দেখো পরীক্ষাতে একবার এসেছিল। এরপর রয়েছে দেখো জ্ঞান ও দক্ষতার মধ্যে সম্পর্ক ব্যক্ত করুন, এর উত্তর দেখো এই পর্যন্ত রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো 6 নম্বরে রয়েছে জ্ঞানবিদ্যা বা জ্ঞান তত্ত্ব কাকে বলে, এটা পরীক্ষায় একবার এসেছিল, অথবা যেটা রয়েছে জ্ঞানবিদ্যার সংজ্ঞা দিন, এটাও একবার এসেছিল। এরপর রয়েছে দেখো জ্ঞান বলতে কি বোঝায় অথবা জ্ঞানের সংজ্ঞা দিন, এটা পরীক্ষায় কিন্তু একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো প্রশিক্ষণ কাকে বলে, এটাও পরীক্ষায় একবার দিয়েছিল। এরপর রয়েছে দেখো জ্ঞান ও তথ্যের মধ্যে দুটি পার্থক্য লিখুন, এটাও কিন্তু একবার পরীক্ষায় দিয়েছে। এরপর রয়েছে দক্ষতা কাকে বলে, এরপর রয়েছে দেখো শিক্ষণ কাকে বলে। এরপর রয়েছে দেখো যুক্তি বা যুক্তিকরণ কি, দেখো এই প্রশ্নের উত্তর এই পর্যন্ত রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর 13 নম্বরে রয়েছে বিশ্বাস কাকে বলে। 14 নম্বরে রয়েছে দেখো জ্ঞান ও দক্ষতার মধ্যে দুটি পার্থক্য লিখুন। 15 নম্বরে রয়েছে বিশ্বাস ও যুক্তির মধ্যে দুটি পার্থক্য লিখুন। এরপর রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্নমান 5। প্রথম প্রশ্ন হচ্ছে জ্ঞান ও তথ্যের মধ্যে সম্পর্ক কি, এটা দেখো পরীক্ষায় দুবার এসেছিল, অতএব এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো জ্ঞান ও দক্ষতার মধ্যে পার্থক্য নিরূপণ করুন, এটাও দেখো পরীক্ষায় অনেকবার এসেছে। এরপর রয়েছে দেখো প্রশিক্ষণের অর্থ কি, এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লিখুন। দেখো এখানে রয়েছে প্রশিক্ষণের প্রধান বৈশিষ্ট্য সমূহ এবং এই পর্যন্ত দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো জ্ঞান ও তথ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করুন, এটাও পরীক্ষায় দুবার এসেছিল। এর উত্তর এই পর্যন্ত দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য লিখুন, এটা দেখো পরীক্ষায় 2-3 বার এসেছে। এখানে দেখো পার্থক্যগুলি দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। প্রথমে রয়েছে লক্ষ্য, তারপর রয়েছে ক্ষেত্র, তারপর রয়েছে দেখো শিখন স্তর, তারপর রয়েছে প্রকৃতি, তারপর রয়েছে ফলশ্রুতি, তারপর রয়েছে শিখন পরিবেশ। এরপর রয়েছে দেখো রচনাধর্মী প্রশ্নোত্তর প্রশ্নমান হচ্ছে 10। প্রথম প্রশ্ন রয়েছে জ্ঞানের উৎপত্তি ও বিকাশের পরিপ্রেক্ষিতে জ্ঞানবিদ্যার অর্থ ব্যাখ্যা করুন, এটা দেখো এই প্রশ্নটি পরীক্ষায় দুবার এসেছিল। তো দেখো এখানে রয়েছে জ্ঞানবিদ্যার আলোচনা ক্ষেত্র। এরপর রয়েছে দেখো জ্ঞানবিদ্যার সংক্ষিপ্ত ইতিহাস। এবং এই প্রশ্নের উত্তর এখানে শেষ, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো যুক্তি ও বিশ্বাস সম্পর্কে ধারণা দিন, যুক্তির বৈশিষ্ট্য উল্লেখ করুন, যুক্তি ও বিশ্বাসের মধ্যে পার্থক্য লিখুন। তো দেখো প্রথমে রয়েছে যুক্তির ধারণা, এই পর্যন্ত যুক্তির ধারণা দেয়া রয়েছে। এরপর রয়েছে দেখো বিশ্বাসের ধারণা, এরপর দেখো এখানে রয়েছে বিশ্বাসের বৈশিষ্ট্য, এরপর রয়েছে বিশ্বাস ও যুক্তির পার্থক্য এবং এখানেই শেষ। এরপর 2 নম্বর অধ্যায় রয়েছে শিক্ষার দার্শনিক ভিত্তি। তো দেখো প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, তারপর এর প্রশ্নমান হচ্ছে 2।
তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে শ্রী অরবিন্দের সমন্বিত শিক্ষা এর উপাদানগুলি কি কি। এটা দেখো পরীক্ষায় একবার এসেছিল। এরপর 2 নম্বরে রয়েছে শিক্ষা ক্ষেত্রে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দুটি অবদান লিখুন। এটাও পরীক্ষায় একবার এসেছিল। এরপর 3 নম্বরে রয়েছে জন ডিউই প্রস্তাবিত শিক্ষণ পদ্ধতিটি ব্যক্ত করুন। এটাও দেখো পরীক্ষায় একবার এসেছিল। এরপর রয়েছে গান্ধীজির মতে শিক্ষা কি। এটাও পরীক্ষায় একবার এসেছিল। এরপর রয়েছে দেখো বিবেকানন্দের মতে শিক্ষার অর্থ কি। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছে। এরপর রয়েছে দেখো গান্ধীজির শিক্ষা দর্শনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছে। এরপর রয়েছে শিক্ষা দর্শন কি। 8 নম্বরে রয়েছে শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক কি। 9 নম্বরে রয়েছে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। দেখো এখানে একটা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এবং এখানে আরেকটা দেওয়া রয়েছে। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্নমান 5। দেখো প্রথম প্রশ্ন রয়েছে বর্তমানে ভারতীয় সমাজের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য সংক্রান্ত দার্শনিক চিন্তার প্রাসঙ্গিকতাটি সংক্ষেপে লিখুন। এটি দেখো দুবার পরীক্ষায় এসেছিল। অথবা যেটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রস্তাবিত শিক্ষার লক্ষ্যগুলি কি কি। এটাও কিন্তু পরীক্ষায় দুবার এসেছে। এই প্রশ্নের দেখো কিছু উত্তর এখানে দেওয়া রয়েছে। উত্তরের কিছু অংশ দেওয়া রয়েছে এখানে, তোমরা একটু দেখে নেবে। এখানেই শেষ। প্রথম প্রশ্ন কিন্তু এখানেই শেষ। এরপর দেখো 2 নম্বরে রয়েছে ভারতীয় শিক্ষায় গান্ধীজির দর্শনের প্রাসঙ্গিকতা লিখুন। এটা কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। প্রথমে রয়েছে দেখো সংক্ষিপ্ত জীবন, তারপর রয়েছে দেখো গান্ধীজির জীবন দর্শন, এবং 2 নম্বর প্রশ্ন এই পর্যন্তই, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো 3 নম্বরে রয়েছে স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনে প্রতিভাত শিক্ষায় ধর্মের স্থান সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন। এটা কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। তো দেখো এখানে রয়েছে শিক্ষা দর্শন। এরপর দেখো এখানে রয়েছে শিক্ষার ধারণা এবং এখানে এর উত্তর শেষ, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো 4 নম্বরে রয়েছে শিক্ষা দর্শনের তাৎপর্য লিখুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। দেখো 1 নম্বরে রয়েছে শিক্ষার লক্ষ্য নির্ধারণে, 2 নম্বরে রয়েছে পাঠ্যক্রম ও পাঠ্যসূচি প্রণয়নে, 3 নম্বরে রয়েছে শিক্ষণ পদ্ধতি নির্বাচনে, 4 নম্বরে রয়েছে শিক্ষক প্রশিক্ষণে, 5 নম্বরে রয়েছে শিক্ষকের ব্যক্তিত্ব ও প্রজ্ঞার উন্নয়নে, 6 নম্বরে রয়েছে শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানে, 7 নম্বরে রয়েছে দেখো শিক্ষা এবং দর্শনের সেতুবন্ধন রচনায়, 8 নম্বরে রয়েছে দার্শনিক তত্ত্বের প্রয়োগ, 9 নম্বরে রয়েছে যথার্থ মূল্যায়ন কৌশল এবং এখানে এর উত্তর শেষ। এরপর দেখো 5 নম্বরে রয়েছে তথ্য কিভাবে জ্ঞানে রূপান্তরিত হয় ব্যাখ্যা করুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। এর দেখো কিছু উত্তর এখানে দেওয়া রয়েছে, কিছু উত্তর এখানে রয়েছে এবং এখানেই শেষ। এরপর 6 নম্বরে রয়েছে রবীন্দ্রনাথের মতে শিক্ষা দর্শনের উদ্দেশ্য কী ছিল। এটা দেখো পরীক্ষায় একবার এসেছিল। অথবা যেটা রয়েছে রবীন্দ্রনাথের মতে শিক্ষা দর্শনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। এরপর রয়েছে স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। দেখো এখানে রয়েছে স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের বৈশিষ্ট্যসমূহ, এই তথ্য দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো গান্ধীজি প্রস্তাবিত বুনিয়াদী শিক্ষার লক্ষ্যগুলি লিখুন। অথবা যেটা রয়েছে গান্ধীজি প্রস্তাবিত বুনিয়াদী শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করুন। এটা কিন্তু পরীক্ষায় একবার এসেছিল।
এর উত্তর এই পর্যন্ত হবে, তোমরা একটু দেখে নেবে। এরপর 9 নম্বরে রয়েছে শিক্ষা দর্শনের প্রকৃতি উল্লেখ করুন। এর উত্তর এই পর্যন্ত দেওয়া রয়েছে। এরপর 10 নম্বরে রয়েছে বিবেকানন্দের শিক্ষা পদ্ধতি সম্পর্কে লিখুন। প্রথমে রয়েছে দেখো একাগ্রতার মাধ্যমে, 2 নম্বরে রয়েছে আত্মোপলব্ধির মাধ্যমে, 3 নম্বর রয়েছে আলোচনার মাধ্যমে, 4-এ রয়েছে অনুকরণের মাধ্যমে, 5-এ রয়েছে বক্তৃতা পদ্ধতি, 6-এ রয়েছে সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি এবং 7-এ রয়েছে ব্যক্তিগত নির্দেশ ও পরামর্শ দান। এখানে এর উত্তর শেষ। এরপর দেখো 11 নম্বর রয়েছে টিকা লিখুন বিবেকানন্দের দৃষ্টিতে জনশিক্ষা। দেখো পয়েন্টে দেওয়া রয়েছে জনশিক্ষা বিস্তারের পরিকল্পনা। এরপর 12 নম্বরে রয়েছে গান্ধীজির মতে মূল্যবোধের শিক্ষা ও বয়স্ক শিক্ষা সম্পর্কে লিখুন। তো দেখো গান্ধীজির মতে মূল্যবোধের শিক্ষা, গান্ধীজির মতে বয়স্ক শিক্ষা। এরপর দেখো 13 নম্বরে রয়েছে গান্ধীজির মতে নারী শিক্ষা ও শিক্ষার মাধ্যম উল্লেখ করুন। তো দেখো গান্ধীজির মতে নারী শিক্ষা। এরপর রয়েছে গান্ধীজির মতে শিক্ষার মাধ্যম। এর উত্তর এই পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে 14 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে লিখুন। দেখো এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদান পদ্ধতি এবং এর উত্তর এখানেই শেষ। এরপর 15 নম্বরে রয়েছে রাধাকৃষ্ণনের মতে শিক্ষকের ভূমিকা লিখুন। এরপর রয়েছে দেখো রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রশ্নমান 10। প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষার লক্ষ্য ও শিক্ষণ পদ্ধতি বিশেষভাবে উল্লেখ করে জন ডিউয়ের শিক্ষা চিন্তার বিবরণ দিন। এটা দেখো পরীক্ষায় একবার এসেছিল। তো দেখো জন ডিউয়ের শিক্ষার লক্ষ্য, এরপর রয়েছে জন ডিউয়ের শিক্ষা পদ্ধতি এবং এখানেই শেষ। এরপর রয়েছে 2 নম্বরে গান্ধীজি প্রস্তাবিত বুনিয়াদী শিক্ষার অসুবিধাগুলি উল্লেখ করুন। তো দেখো অসুবিধাগুলি 1 হচ্ছে জনগণের অনীহা, 2 হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, 3 হচ্ছে দেখো প্রশাসনিক কর্তা ব্যক্তিদের অনীহা ও সমঝোতার অভাব, 4-এ রয়েছে পদ্ধতিগত ত্রুটি, 6-এ রয়েছে 5-এ রয়েছে শিল্পকেন্দ্রিকতার নীতি, 6-এ রয়েছে ইংরেজির প্রতি অবহেলা, 7 নম্বরে রয়েছে শিক্ষা অর্জন অপেক্ষা অর্থ উপার্জনের দিকে বেশি ঝোঁক, 8-এ রয়েছে গ্রামের প্রতি জোর দেওয়া, 9-এ রয়েছে শিল্পকেন্দ্রিক শিশুকেন্দ্রিক নয়। এরপর 3 নম্বর প্রশ্ন রয়েছে বিবেকানন্দের শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রমের ওপর শিক্ষার বিভিন্ন দার্শনিক বিচারগুলি বর্ণনা করুন। এটাও দেখো পরীক্ষায় একবার এসেছিল। তো দেখো বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য, 1 হচ্ছে শিক্ষার আপাত লক্ষ্য, আর 2 হচ্ছে দেখো শিক্ষার চরম লক্ষ্য। এরপর রয়েছে বিবেকানন্দের মতে শিক্ষার পাঠ্যক্রম, এখানেই শেষ। এরপর 4 নম্বর প্রশ্ন রয়েছে সংক্ষেপে অরবিন্দের শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতির ওপর শিক্ষার
বিভিন্ন দার্শনিক বিচারগুলি বর্ণনা করুন। এটাও দেখো পরীক্ষায় একবার এসেছিল, দুবার এসেছিল। এখানে রয়েছে শিক্ষার লক্ষ্য। এরপর দেখো এখানে রয়েছে পাঠ্যক্রম। এরপর দেখো এখানে রয়েছে শিক্ষা পদ্ধতি এবং এখানেই শেষ। এরপর 5 নম্বরে রয়েছে শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্বন্ধে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বক্তব্য আলোচনা করুন। এটাও দেখো পরীক্ষায় একবার এসেছিল। এখানে রয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে শিক্ষার লক্ষ্যসমূহ। 1 হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ, 2 হচ্ছে চরিত্র গঠন, 3 হচ্ছে সংস্কৃতির সংরক্ষণ, সমৃদ্ধি ও সংক্রমণ, 4 হচ্ছে আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ সাধন, 5 হচ্ছে বৃত্তিমূলক দক্ষতার বিকাশ, 6 হচ্ছে জাতীয় সমন্বয় সাধন, 7 হচ্ছে আন্তর্জাতিক বোঝাপড়া, 8 হচ্ছে বৈজ্ঞানিক মনোভাবের বিকাশ, 9 হচ্ছে 9 একটা পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে রয়েছে 10, এখানে রয়েছে 11, এখানে রয়েছে 12। এরপর রয়েছে দেখো সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে পাঠ্যক্রম। এবং এখানেই শেষ। এরপর 6 নম্বরে রয়েছে শিক্ষা দর্শনের তাৎপর্য প্রতিষ্ঠা করুন। এটাও দেখো পরীক্ষায় একবার এসেছিল। অথবা যেটা রয়েছে শিক্ষায় দর্শনের তাৎপর্য লিখুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। এর উত্তর এখানেই শেষ, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে নারী শিক্ষা উল্লেখ করুন। দেখো এখানে রয়েছে নারী শিক্ষার পরিকল্পনা, এখানে রয়েছে নারী শিক্ষার পাঠ্যক্রম, এখানে রয়েছে নারী শিক্ষার স্বরূপ ও শিক্ষক, এবং এখানে এর উত্তর শেষ, তোমরা একটু দেখে নেবে। এরপর 3 নম্বর অধ্যায়ে রয়েছে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি। প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রশ্নমান হচ্ছে 2। দেখো প্রথম প্রশ্ন রয়েছে সমাজে নিরপেক্ষতার আদর্শের প্রসারে শিক্ষার 2টি ভূমিকা উল্লেখ করুন। এই প্রশ্নটি 2বার এসেছিল। এরপর রয়েছে দেখো ভারতের সামাজিক দিক থেকে পশ্চাৎপদ গোষ্ঠী বলতে কাদের বোঝানো হয়। এটাও কিন্তু পরীক্ষায় 2বার এসেছিল। অথবা রয়েছে সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠী বা সম্প্রদায় কাকে বলে। এরপর রয়েছে শিক্ষার 2টি জাতীয় লক্ষ্য উল্লেখ করুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। এরপর রয়েছে দেখো ধর্মনিরপেক্ষতা শব্দের অর্থ কী। এটা পরীক্ষায় 2বার এসেছিল। এরপর রয়েছে দেখো সমাজের উপর নিরপেক্ষতার 2টি প্রভাব ব্যক্ত করুন। এটাও কিন্তু পরীক্ষায় 2বার এসেছিল। এরপর রয়েছে বহু সংস্কৃতিবাদ বলতে কী বোঝায়। এটা পরীক্ষায় দেখো 2বার এসেছে। অথবা যেটা রয়েছে বহু সংস্কৃতিবাদ কি, এটা পরীক্ষায় একবার এসেছে। অর্থাৎ এই প্রশ্নটি মোট 3বার পরীক্ষায় এসেছে। এরপর রয়েছে দেখো স্থিতিশীল উন্নয়নের 2টি বৈশিষ্ট্য লিখুন। এটাও কিন্তু 2বার এসেছে। এরপর রয়েছে বিশ্বায়ন এর সংজ্ঞা দিন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছে। অথবা যেটা রয়েছে বিশ্বায়ন কি, এটাও একবার এসেছে। এরপর রয়েছে দেখো IIED এর পুরো নাম কি। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছে। এরপর রয়েছে বহুকৃষ্টি সমন্বিত শিক্ষা কি। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছে। এরপর রয়েছে ভারতের প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতার অর্থ লিখুন। এটাও একবার পরীক্ষায় কিন্তু এসেছে। এরপর রয়েছে বিশ্বায়নের 2টি উদ্দেশ্য বা বৈশিষ্ট্য লিখুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছে। এরপর রয়েছে দেখো স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দিন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছে। অথবা যেটা রয়েছে স্থিতিশীল উন্নয়ন কি, এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছে।
এরপর রয়েছে দেখো শিক্ষার ক্ষেত্রে বিশ্বায়নের সুবিধাগুলি লিখুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছে। এর উত্তর দেখো এ পর্যন্ত হবে। এরপর রয়েছে নিরক্ষরতার কারণগুলি বর্ণনা করুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছে। এরপর রয়েছে কে প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি ব্যবহার করেন। এরপর রয়েছে ইউএনডিপি এর পুরো নাম কি? ইউএনডিপি কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছে? দেখো এর উত্তর এ পর্যন্ত হবে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে আন্তর্জাতিকতার উদ্দেশ্য কি? এখানে রয়েছে দারিদ্র্য কাকে বলে। এরপর রয়েছে দেখো নারী শিক্ষার উদ্দেশ্য লিখুন। এরপর রয়েছে 21 নম্বরে লিঙ্গ বৈষম্য কি? 22 নম্বরে রয়েছে লিঙ্গ বৈষম্যের কারণগুলি লিখুন। এরপর রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্নমান 5। প্রথম প্রশ্ন রয়েছে স্থিতিশীল উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। দেখো এই প্রশ্নটি পরীক্ষায় দুবার এবং কেইউতে একবার এসেছে, মোট 3 বার এসেছে। দেখো এর উত্তরের জন্য বলা হয়েছে রচনাধর্মী 3 নম্বর প্রশ্নের উত্তর দ্রষ্টব্য, অথবা রচনাধর্মী প্রশ্নে যে 3 নম্বর প্রশ্ন রয়েছে সেখান থেকে এর উত্তর তোমরা দেখে নেবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বায়নের ইতিবাচক প্রভাবগুলি লিখুন, অথবা যেটা রয়েছে বিশ্বায়নের সুবিধাগুলি আলোচনা করুন। এটা দেখো পরীক্ষায় একবার এসেছিল। তো দেখো সুবিধাগুলি এখানে একটা দেওয়া রয়েছে, এখানে আর একটা, দুটো, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা। এবং এ পর্যন্ত এর উত্তর হবে, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো 3 নম্বরে রয়েছে বিশ্বায়নের নেতিবাচক প্রভাবগুলি লিখুন, অথবা যেটা রয়েছে বিশ্বায়নের অসুবিধাগুলি উল্লেখ করুন। এটা কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। দেখো অসুবিধা হচ্ছে এখানে একটা পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে আর একটা পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে 3 নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে 4 নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে রয়েছে 5 নম্বর এবং এখানেই শেষ। এরপর দেখো 4 নম্বরে রয়েছে শিক্ষার ওপর ধর্মনিরপেক্ষতার প্রভাবগুলি লিখুন। এর উত্তর এই পর্যন্ত হবে। এরপর রয়েছে স্থিতিশীল উন্নয়নের মূল নীতিগুলি উল্লেখ করুন। দেখো এখানে একটা পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে 2 নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে 3 এবং এখানেই শেষ। এরপর রয়েছে দেখো জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা দিন। এর উত্তর এখানেই শেষ। এরপর রয়েছে আন্তর্জাতিকতার গুরুত্ব লিখুন। এর উত্তর এই পর্যন্ত হবে। এরপর রয়েছে দেখো 8 নম্বরে আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য শিক্ষার নীতি সম্পর্কে ইউনেস্কোর সুপারিশগুলি লিখুন। এখানে রয়েছে দেখো ইউনেস্কোর 8টি নীতি, 1, 2, 3, 4 এবং এখানে রয়েছে 5। এরপর রয়েছে নিরক্ষরতা দূরীকরণের শিক্ষাগত প্রয়োজনীয়তাগুলি লিখুন। প্রথমে রয়েছে সর্বজনীন প্রারম্ভিক শিক্ষার সাফল্য, তারপর রয়েছে অর্থনৈতিক প্রয়োজনীয়তা, তারপর রয়েছে দেখো বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং এখানে এর উত্তর শেষ। এরপর 10 নম্বর প্রশ্ন রয়েছে নারী শিক্ষার সমস্যার সমাধানের উপায়গুলি লিখুন। এর উত্তর এই পর্যন্ত হবে। এরপর 11 নম্বরে রয়েছে লিঙ্গ বৈষম্যের অর্থনৈতিক কারণগুলি লিখুন। এর উত্তর এখানেই শেষ। এরপর 12 নম্বরে রয়েছে লিঙ্গ বৈষম্য দূরীকরণের জন্য ভবিষ্যতের পরিকল্পনা ও প্রকল্পগুলি লিখুন। এর উত্তর এখানেই শেষ। এরপর রয়েছে রচনাধর্মী প্রশ্নোত্তর প্রশ্নমান 10। প্রথম প্রশ্ন রয়েছে নিরক্ষরতা দূরীকরণের উপায়গুলি লিখুন। এটি দেখো পরীক্ষায় অনেকবার এসেছে।
এরপর 2 নম্বরে রয়েছে বিশ্বায়নের সংজ্ঞা দিন, এর সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। এটি দেখো পরীক্ষায় একবার এসেছিল। এখানে রয়েছে দেখো সুবিধা, এখানে রয়েছে অসুবিধা। এরপর 3 নম্বর রয়েছে স্থিতিশীল উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। এটা দেখো পরীক্ষায় অনেকবার এসেছে। এরপর 4 নম্বর রয়েছে ভারতীয় শিক্ষার সাংবিধানিক লক্ষ্যসমূহ। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। তো দেখো একটা পয়েন্ট হচ্ছে গণতন্ত্র, এরপর রয়েছে সমাজতন্ত্র ও শিক্ষা, এরপর রয়েছে দেখো ধর্ম নিরপেক্ষতা, এরপর রয়েছে দেখো দারিদ্র্য দূরীকরণ, এরপর রয়েছে দেখো জাতীয় সংহতি, এরপর রয়েছে আন্তর্জাতিকতা এবং এখানেই শেষ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বহু সংস্কৃতিবাদ সম্পর্কে আলোচনা করুন। এটি দেখো পরীক্ষায় একবার এসেছিল। এর উত্তর এই পর্যন্ত হবে, তোমরা একটু দেখে নেবে। এরপর 6 নম্বরে রয়েছে ধর্ম নিরপেক্ষতার ওপর শিক্ষার প্রভাব আলোচনা করুন, অথবা যেটা রয়েছে শিক্ষার সঙ্গে ধর্ম নিরপেক্ষতার সম্পর্ক লিখুন। এটা কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। তো দেখো ধর্ম নিরপেক্ষতার ওপর শিক্ষার প্রভাব, পয়েন্টগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে নিরক্ষরতার কারণগুলি আলোচনা করুন। এটা কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। 1 হচ্ছে দারিদ্র্য, 2 হচ্ছে আঞ্চলিক বৈষম্য, 3 হচ্ছে শিক্ষার সুযোগের সমতার অভাব, 4 হচ্ছে রাজনৈতিক গোলযোগ, 5 হচ্ছে লিঙ্গ বৈষম্য, 6 হচ্ছে জাতি ব্যবস্থা, 7 হচ্ছে ধর্মীয় কারণ, 8 হচ্ছে জনস্ফীতি, 9 হচ্ছে শিশুশ্রম। এরপর 8 নম্বরে রয়েছে স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করুন। এর উত্তর এই পর্যন্ত হবে। এরপর 9 নম্বরে রয়েছে জাতীয়তাবাদের গুরুত্ব সম্পর্কে লিখুন। 1 হচ্ছে জাতির সর্বাঙ্গীন বিকাশের সহায়ক, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 5, 6, 7, 8 এবং এখানে শেষ। এরপর দেখো 10 নম্বরে রয়েছে শিক্ষায় দারিদ্র্যের প্রভাবগুলি লিখুন। এর উত্তর এখানেই শেষ। এরপর 11 নম্বরে রয়েছে শিক্ষায় লিঙ্গ বৈষম্যের কারণগুলি লিখুন। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 এবং এখানেই শেষ। এরপর 12 নম্বরে রয়েছে লিঙ্গ বৈষম্য দূরীকরণের জন্য বিদ্যালয় শিক্ষার ভূমিকা উল্লেখ করুন। এর উত্তর এখানেই শেষ, তোমরা একটু দেখে নেবে।
এরপর 4 নম্বর অধ্যায় রয়েছে শিক্ষার ধারণা ও পরিধি। তো দেখো 2 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন রয়েছে অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে, এটা পরীক্ষায় একবার এসেছিল। অথবা যেটা রয়েছে অপ্রথাগত শিক্ষা কাকে বলে, এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। 2 নম্বরে রয়েছে প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লিখুন, এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। 3 নম্বরে রয়েছে প্রথা বহির্ভূত শিক্ষা কি, এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। এরপর 4 নম্বরে রয়েছে শিক্ষার 4টি স্তম্ভ কি কি, অথবা যেটা রয়েছে শিক্ষার 4টি স্তম্ভ কি কি, এটা পরীক্ষায় দুবার এসেছে। 5 নম্বরে রয়েছে অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লিখুন, এটা কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। 6 নম্বরে রয়েছে পরিবার কাকে বলে। 7 নম্বরে রয়েছে বেতারের সীমাবদ্ধতা লিখুন। 8 নম্বরে রয়েছে শিক্ষা সংস্থার ভাবগুলি লিখুন। 9 নম্বরে রয়েছে প্রথা বহির্ভূত শিক্ষার সুবিধাগুলি লিখুন। 10 নম্বরে রয়েছে মুক্ত শিক্ষা কাকে বলে। 11 নম্বরে রয়েছে দুরাগত শিক্ষা কাকে বলে। এরপর রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রশ্নমান 5। প্রথম প্রশ্ন রয়েছে 21 শতকের কাঙ্ক্ষিত দক্ষতা অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা দিন। দেখো এর উত্তর লেখার জন্য তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর দেখতে হবে, রচনাধর্মী প্রশ্নের 2 নম্বর প্রশ্নের উত্তর দেখতে হবে। 2 নম্বরে রয়েছে টিকা লিখুন জ্ঞানের সংরক্ষণ ও শিক্ষা। 3 নম্বরে রয়েছে দেখো টিকা লিখুন জ্ঞানের সঞ্চালন ও শিক্ষা। 4 নম্বর রয়েছে শিক্ষার মাধ্যম হিসেবে গোষ্ঠীর ভূমিকা লিখুন। 5 নম্বরে রয়েছে বেতারের শিক্ষামূলক ভূমিকা লিখুন। 6 নম্বরে রয়েছে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা লিখুন। 7 নম্বরে রয়েছে প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করুন। 8 নম্বরে রয়েছে প্রথা বহির্ভূত শিক্ষার সীমাবদ্ধতাগুলি লিখুন। 9 নম্বরে রয়েছে দুরাগত শিক্ষার সুবিধাগুলি লিখুন। 10 নম্বরে রয়েছে দুরাগত শিক্ষার সীমাবদ্ধতা লিখুন। 11 নম্বরে রয়েছে মুক্ত শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করুন। 12 নম্বরে রয়েছে অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য লিখুন। 13 নম্বরে রয়েছে অনিয়ন্ত্রিত শিক্ষার সীমাবদ্ধতাগুলি লিখুন। এরপর রয়েছে রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রশ্নমান 10। প্রথম প্রশ্ন রয়েছে অপ্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে গৃহের ভূমিকা আলোচনা করুন। এটা দেখো পরীক্ষায় দুবার এসেছিল, অথবা যেটা রয়েছে সেটা কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। এরপর 2 নম্বরে রয়েছে ডেলর কমিশনের মতে 4টি স্তম্ভ কি, তাদের প্রত্যেকটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। এটা কিন্তু পরীক্ষায় একবার এসেছিল, অথবা যেটা রয়েছে সেটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। এক হচ্ছে জানার জন্য শিক্ষা, 2 হচ্ছে কর্মের জন্য শিক্ষা, 3 হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা, 4
এবং 4 হচ্ছে মানুষ হওয়ার জন্য শিক্ষা। এখানে এর উত্তর শেষ। এরপর 3 নম্বর রয়েছে শিক্ষার লক্ষ্য সামাজিক উন্নয়ন ব্যাখ্যা করুন। এরপর 5 নম্বরে রয়েছে শিক্ষার সংস্থা হিসেবে পরিবারের ভূমিকা লিখুন। এখানে এর উত্তর শেষ। এরপর 6 নম্বরে রয়েছে প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষার সীমাবদ্ধতা লিখুন। এখানে এর উত্তর শেষ। এরপর রয়েছে নিয়ন্ত্রিত শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করুন। এটি দেখো পরীক্ষায় একবার এসেছিল। এখানে এর উত্তর শেষ। এরপর রয়েছে প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। এরপর রয়েছে মুক্ত শিক্ষার উদ্দেশ্য লিখুন। এরপর রয়েছে শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা। এটা দেখো পরীক্ষায় একবার এসেছিল, অথবা যেটা রয়েছে সেটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। এখানে এর উত্তর শেষ। এরপর 5 নম্বর অধ্যায়ে রয়েছে পাঠ্যক্রমের ধারণা। তো দেখো 2 নম্বর প্রশ্নের মধ্যে প্রথমে রয়েছে লুক্কায়িত বা সুপ্ত বা অব্যক্ত পাঠ্যক্রম কি। এটা দেখো পরীক্ষায় অনেকবার এসেছে। এরপর রয়েছে পাঠ্যক্রমের আধুনিক ধারণাটি লিখুন, অথবা যেটা রয়েছে পাঠ্যক্রমের সংজ্ঞা দিন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। 3 নম্বর রয়েছে সহগামী আনুষঙ্গিক পাঠ্যক্রম কাকে বলে। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছে। এরপর রয়েছে সমন্বিত পাঠ্যক্রম কাকে বলে। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। এরপর রয়েছে কেন্দ্রীয় পাঠ্যক্রম বলতে কী বোঝেন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। এরপর রয়েছে নেতিবাচক পাঠ্যক্রম কি। এটাও দেখো পরীক্ষায় একবার এসেছিল। এরপর রয়েছে পাঠ্যক্রম রচনার 2টি মৌলিক নীতি সম্পর্কে লিখুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। এরপর রয়েছে পাঠ্যক্রমের 2টি প্রয়োজনীয়তা লিখুন। এটাও কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। এরপর রয়েছে কর্মকেন্দ্রিক বা সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রমের 2টি সুবিধা লিখুন। 10 নম্বরে রয়েছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের 2টি অসুবিধা লিখুন। 11 নম্বরে রয়েছে শিশুকেন্দ্রিক পাঠ্যক্রমের সুবিধাগুলি লিখুন। 12 নম্বরে রয়েছে 2টি সাংবিধানিক মূল্যবোধ উল্লেখ করুন। 13 নম্বরে রয়েছে পাঠ্যক্রমের 2টি বৈশিষ্ট্য লিখুন। 14 নম্বরে রয়েছে শিশুকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কী বোঝায়। 15 নম্বরে রয়েছে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম কাকে বলে। 16 নম্বরে রয়েছে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের 2টি সুবিধা লিখুন। 17 নম্বরে রয়েছে বিষয়ভিত্তিক পাঠ্যক্রমের 2টি অসুবিধা লিখুন। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নমান 5। প্রথম প্রশ্ন রয়েছে পাঠ্যক্রম ও সাংবিধানিক মূল্যবোধ আলোচনা করুন। এটা দেখো পরীক্ষায় একবার এসেছিল।
এরপর দেখো 2 নম্বরে রয়েছে পাঠ্যক্রম উন্নয়নের নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করুন। এটা কিন্তু পরীক্ষায় 2 বার এসেছিল। এরপর রয়েছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম সম্পর্কে লিখুন। এরপর রয়েছে জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম সম্পর্কে লিখুন। এর উত্তর এই পর্যন্ত হবে। এরপর রয়েছে পাঠ্যক্রম ও জাতীয় সংস্কৃতি আলোচনা করুন। এর উত্তর এই পর্যন্ত হবে। এরপর রয়েছে সমন্বয়ী পাঠ্যক্রমের সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন। এরপর রয়েছে রচনাধর্মী প্রশ্নোত্তর প্রশ্নমান 10। তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা আলোচনা করুন। এটা কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। এরপর রয়েছে পাঠ্যক্রম রচনায় রাষ্ট্রের ভূমিকা কী। এটা দেখো পরীক্ষায় একবার এসেছিল। এরপর রয়েছে পাঠ্যক্রমের বৈশিষ্ট্য উল্লেখ করুন। এরপর রয়েছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বর্ণনা করুন। এখানে এর উত্তর শেষ। এরপর রয়েছে পাঠ্যক্রমের রূপরেখা প্রস্তুতের মৌলিক নীতি আলোচনা করুন। এখানে এর উত্তর শেষ এবং এখানে আমাদের কোর্স 8-এর সমস্ত সাজেশনের প্রশ্ন ও তার উত্তর শেষ। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।